আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও বলল সরকার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বলে বিএনপির মন্তব্য। মার্কিন প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত এনসিপির ভিন্ন ভিন্ন মত। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগস্ট থেকে সেপ্টেম্বর অংশীজনের সাথে সংলাপ। পাঠ্যক্রম 4 বছর করা সহ 6 দফা দাবিতে দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট। এবং শুল্কারোপ নিয়ে আলোচনায় আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। প্রিয় দর্শক, এছাড়া নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবছরে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বিএনপি। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরিস্থিতির অবনতি হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশ্য জানিয়েছেন, কাল বিলম্ব করার সুযোগ নেই, নির্বাচন কোনো মতেই জুনের পরে যাবে না। আরও জানাচ্ছেন রাহুল রায়। এর আগে নানা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি বৈঠক করলেও এবার শুধু ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়ার দাবিতে বৈঠক করেছেন দলটির নেতারা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 12টার দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের 6 জন স্থায়ী কমিটির সদস্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও ব্রিফিং করা হয়। আইন উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা। আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে, এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপ দেয়া হবে বলেও জানিয়েছেন আসিফ নজরুল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী রমজানের আগে নির্বাচন চান তারা। দুপুরে ঢাকায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিকের সঙ্গে বৈঠক করে জামাত।
বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছে জামায়াতে ইসলামী কবে নির্বাচন চায়। ক্ষমতায় গেলে তাদের অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি কী হবে এ বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির কথা বলছিলেন। জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলসহ অংশীজনের সাথে ইসির সংলাপ হবে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিক সঙ্গে মত বিনিময়ে আনোয়ারুল ইসলাম সরকার জানান, তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটের আওতায় এনে ভোটের সুযোগ করতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির এখনও চিন্তা করছে না ইসি। আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক সেটি হয়ে যাবে এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যে কর্ম পরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় দিনভর সড়ক অবরোধ করে রাখে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ এবং 30% প্রমোশন কোটা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। এছাড়া 4 বছর মেয়াদী কোর্স, মানসম্পন্ন কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম করা সহ 6 দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সন্ধ্যা 6:30টার দিকে অবরোধ প্রত্যাহার হয়, তবে দিনভর সড়কে ছিল তীব্র যানজট। মহাসড়ক এবং রেলপথ অবরোধ করায় বিঘ্নিত হয় সারা দেশের যোগাযোগ ব্যবস্থা। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী শহীদুল্লাহ রাজুর রিপোর্টটি। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আইন শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের সাথে কয়েক দফা আলোচনায় আশ্বাসের পরও 6 দফা দাবি আদায়ে অনড় তারা। এর আগে সকাল 10:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন, আগে একাধিকবার দাবি উত্থাপন করা হলেও কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় রাস্তা অবরোধ করেছেন তারা। বারবার আমাদের বলা হয়েছে তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমরা বাস্তবায়ন এর কোনো প্রতিফলন দেখতে পাইনি। এর জন্য আমরা আজকে সারা দেশব্যাপী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের যে কারিগরি সেক্টরে যে কোনো বয়সে ভর্তির একটা সীমা আছে, তবে আমরা এটা চাচ্ছি না যে কোনো বয়সে ভর্তি থাক। আমাদের সর্বনিম্ন 2টা সেশন থাকতে পারে। আর আমাদের মাধ্যমটা আগে ছিল ইংলিশ, এখন বাংলা করা হয়েছে। বাংলা করার কারণে আমাদের এই কারিগরি সেক্টরটা ধ্বংসপ্রায় হয়ে গেছে। আমরা চাচ্ছি সেই আমাদের ইংলিশটা পুনর্বহাল করা হোক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। বেলা 3:30টার দিকে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয় কারিগরি শিক্ষা অধিদপ্তর। 2021 সালের ক্রাফট ইনস্ট্রাক্টর যে নীতিমালার ভিত্তিতে তারা নিয়োগ হয়েছিল, সেই নীতিমালা বাতিল হয়ে গেছে। ইনশাআল্লাহ তোমাদের যত দাবি আছে তোমরা যা চাইছো এর থেকে কিন্তু বেশি আমরা দিয়েছি। আমার মনে হয় তোমাদের শান্ত হওয়ার সময় এখন। সব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনের কথা বলছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 6 দফা দাবিতে সকাল 10টা থেকে রাজধানী তেজগাঁয়ে 7 রাস্তার মোড়ে অবস্থান নেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সন্ধ্যে 6:30 পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।
প্রিয় দর্শক, সড়কের পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি সহকর্মী যাযাবের মিন্টুর কাছে। তিনি সেখানে অবস্থান করছেন। মিন্টু, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা যেমন শুনলাম যে ৭ রাস্তার মাথায় শিক্ষার্থীদের যে কর্মসূচি হচ্ছে এবং সেখানকার এখনকার সর্বশেষ পরিস্থিতি কেমন আমাদেরকে জানান। ধন্যবাদ সাইদুর রহমান। আমি এই মুহূর্তে আছি ৭ রাস্তার মোড়ে। আর আমরা আপনি অবগত আছেন সবাই যে ৬ দফা দাবিতে সারা বাংলাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন করছে। আর সেই আন্দোলনে ব্লকের কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল ১০টা থেকে এই ৭ রাস্তা মোড়ে তারা অবস্থান নেয় এবং 10:30 থেকে তারা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়, যার ফলে এই রাস্তায় চলাচলকারী যত যানবাহন ছিল তারা মানে পথচারীরা মানে যারা এই রোডে যাতায়াত করে চলাচল করে তারা চরম ভোগান্তিতে পড়ে। আর আমরা 6:30 পর্যন্ত সেই কর্মসূচি তারা পালন করে এবং 6:30 পরে যান চলাচল শুরু হয়। যদিও যান চলাচলে রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও প্রচণ্ড ভিড় রয়েছে, যানজট রয়েছে। আর এর ভিতর বিকাল 3টা থেকে শুরু হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টি আরও পরিবেশ পরিস্থিতিকে আরও অশান্ত করে তুলে আরও মানুষকে বিপদকর অবস্থায় ফেলে দেয়। এই মুহূর্তে আমরা আমাদের সামনে আছে যে আন্দোলনকারী কিছু শিক্ষার্থী আছে, আমরা কথা বলবো তার সাথে। আর তোমাদের কর্মসূচি কি ছিল আজকে? আচ্ছা, ধন্যবাদ। আজকে আমাদের সারা দেশে সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি পলিটেকনিক একত্রিত সমন্বয় করে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির আওতায় ৭ রাস্তা, মোহাম্মদপুরের যে 3 রাস্তা মোড়, ওইখানে সরকারি গ্রাফিক্সের শ্যামলী সহ অন্যান্য পলিটেকনিক যারা আছে আমরা ওখানে ব্লকের কর্মসূচি পালন করছি। আর এখানে ঢাকা পলিটেকনিক, ডিএমপিআই, রাজশাহী পলিটেকনিকের প্রতিনিধিরা মানে সারা বাংলাদেশের যারা প্রতিনিধি আসছে তারা এখানে ব্লকের কর্মসূচি পালন করছে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে সরকার এই বিষয়টা নিয়ে খুব কালক্ষেপণ করতেছে। আমাদের প্রায় দীর্ঘ 8 মাসের জার্নিতে আমরা বিভিন্ন ধরনের অধিদপ্তর থেকে শুরু করে মহাপরিচালক বোর্ড এবং কি আমাদের কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা বিভাগ, সকল বিভাগে আমরা স্মারকলিপি থেকে শুরু করে আমাদের আলোচনা বোর্ড মানে দফায় দফায় বিভিন্ন আলোচনা হয়েছে। তারপরে কোনো রকমের কর্ণপাত না করে তারা আমাদের শুধু কালক্ষেপণ করতেছে। আর যারা মানে আমাদের জনদুর্ভোগ যে সৃষ্টি হতে এটা আমি এক কথা বলতে যাবো, সরকারে মানে যদি চায় সরকারের সহযোগিতা থাকে আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হতো না। আমরা শিক্ষার্থী, আমরা সবসময় ক্লাসে থাকবো, আমাদের পরীক্ষা বর্জন করে কেন আমাদের আন্দোলন করতে হবে? আর এই 6 দফা আন্দোলনের জন্য আমরা সেপ্টেম্বরে আন্দোলন করছি, তারপর আগস্টে আন্দোলন করছি, এমনকি আমাদের রোজার ঈদের কয়েকদিন আগেও আমরা আন্দোলন করছি পরীক্ষা বর্জন দিয়ে। এখন সরকারের কাছে আমার একটাই মানে অনুরোধ থাকবে যে আমাদের 6 দফা নিয়ে বাস্তবায়নে একটা রোডম্যাপ বা আমাদের দৃষ্টান্তমূলক কোনো 6 দফা যে বাস্তবায়ন হইতেছে এটা একটা যেন করা হয়। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বিকেলবেলা কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক এসেছিলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, কিন্তু তারা শিক্ষার্থীরা ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তারা চাচ্ছেন তাদের এখান থেকে মানে শিক্ষা বোর্ড সংখ্যাধ্যক্ষ যেন মহাপরিচালকের দাবি নেন, দায়িত্ব নেন আর কি। এই মুহূর্তে দেখছেন রাস্তায় প্রচণ্ড যানজট। আমি আর তাদের যে মিন্টু, অনেক ধন্যবাদ আপনাকে ৭ রাস্তার মাথা থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। 6 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়িতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ চলাকালে ফাঁকা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বেলা 11টা থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি শুরু করে। দুপুর 2টা পর্যন্ত টানা 2 ঘন্টার অবরোধে মহাসড়কের ঢাকা এবং চট্টগ্রাম লেনমুখী অন্তত 10 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খুলনায় ট্রেন আটকে দেয় 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে প্রায় 3 ঘন্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বিপাকে পড়েন যাত্রীরা। পরে অবরোধ তুলে নিলে বেলা 12:30টার দিকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বরিশাল নগরীর নথুল্লাবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফটস ইনস্ট্রাক্টরদের দেওয়া পদোন্নতি বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।
সেই সাথে কারিগরি এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ 6 দফা বাস্তবায়নের দাবি জানান তারা। পরে প্রশাসনের দেওয়া আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষক এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল ক্যাম্পাস। আইন অমান্যকারী শিক্ষার্থীদের উপাচার্য অপসারণের 1 দফা দাবির বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনে নেমেছেন কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। দুপুরে দুর্বার বাংলার সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় শিক্ষক নেতারা বলেন, ক্যাম্পাস চলে সিন্ডিকেটের সিদ্ধান্তে। সিন্ডিকেট সবাই যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তার বাইরে যাওয়ার ক্ষমতা উপাচার্য বা সাধারণ শিক্ষকদের নেই। শিক্ষার্থীদের প্রতি সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষকরা। অন্যদিকে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র কল্যাণ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দেয়। শুল্ক আরোপ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল। রাজধানীতে বিএসআরএফ এর মত বিনিময়ে বাণিজ্য উপদেষ্টা এই তথ্য জানিয়ে বলেন, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগে দেশের স্বার্থে প্রতিবেশী সব দেশের সামনে সমান তালে বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ $2.2 বিলিয়ন পণ্য আমদানি করে, রপ্তানি করে $8 বিলিয়ন পণ্য। বাংলাদেশ মনে করছে যুক্তরাষ্ট্র যে বাণিজ্য খাতের কথা বলছে সেখানে ফেসবুক, গুগল সহ সেবা, পণ্য এবং তৃতীয় দেশের মাধ্যমে তাদের থেকে যে পণ্য আমদানি করা হয় তা হিসাবে আনলে কম হবে। বাণিজ্য ঘাটতি হিসাবে বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক ও অশুল্ক বাধা এবং WTO এর সুবিধা নিয়ে বাংলাদেশ প্রতিনিধি দল আলোচনা করবে। আসলে দেখেন, পাবলিকের সাথে আমরাও জানি পাবলিকের জনদুর্ভোগ হচ্ছে, আমরা চাচ্ছি না এমন জনদুর্ভোগ তৈরি করতে। আমরা কিন্তু একদিনের রাস্তায় নামে আসলে দেখেন, পাবলিকের সাথে আমরাও জানি পাবলিকের জনদুর্ভোগ হচ্ছে, আমরা চাচ্ছি না এমন জনদুর্ভোগ তৈরি করতে। আমরা কিন্তু একদিনের রাস্তায় নামি না, আমরা প্রথমত শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। এখন আমাদের কেউ আমাদের দাবিটা, যুক্তিসঙ্গত দাবিটা কেউ মূল্যায়নই করেনি। আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, কারণ আমরা অনেকবার আশ্বাস দিচ্ছি, অনেকবার এখানে দাবি নিয়ে আসছিলাম, অনেকবার আশ্বাস দিচ্ছে, কিন্তু এখনো আমাদের বিষয়টা কার্যকর হয়নি। তাই আমরা এখন নন স্টপ আন্দোলন করবো, চালিয়ে যাবো। এটা তো সাময়িক, আমাদের লড়াইটা তো সাময়িক। এখন যদি কাশ্মীরে চলে যায় তাহলে সারা বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়ার বিপর্যয় সেটা তো বুঝতে হবে। আমাদেরটা তো এটা সকলের সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বছরে 2000 কোটি টাকা খরচ বাড়তে পারে জানিয়ে উপদেষ্টা বলেন, বিমানের জ্বালানি তেলের দাম সমন্বয় সহ কার্গো ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রত্যেকটা লোকের বলেন এটা সাময়িকভাবে কিছু সময়ের জন্য তাদের বিঘ্ন করতেছে। আর আমাদের গত 2 মাস ধরে আন্দোলন করতেছি, আমরা গত 2 মাস হলে আমরা বিঘ্নতার মধ্যে আছি। গত 2 মাস হলে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আজকে আমরা রাস্তায় নামছি। এই যে অবৈধ কাপ্টের জন্য যে আপনার ইয়াটা দিছে, হাইকোর্ট রায়টা দিছে, এটা দিছে ঈদের আগ মুহূর্তে, সেখানে বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে বসত বাড়ি এবং সব আসবাবপত্র পুড়ে গেছে। শেখ হাসিনার মুখাকৃতি বানানো অভিযোগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগ সমর্থকরা এই ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে এলাকায় জনসাধারণের উপস্থিতি সীমিত করেছে পুলিশ। আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী।
দুষ্কৃতিকারী যারাই করে থাকলো তারা নিঃসন্দেহে তারা দুষ্কৃতিকারী, তারা মানে ভিন্ন কোনো উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে। আশা করি তদন্তে সঠিক বিষয়টা বের হয়ে আসবে যে কারা আসলে কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে। 3 দফায় 151.5 মেট্রিক টন খাদ্য এবং চিকিৎসা উপকরণ বিতরণ এবং উদ্ধার অভিযান শেষে মিয়ানমার থেকে দেশে ফিরেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমারে পাঠানো উদ্ধার এবং চিকিৎসা সহায়তা দলের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুন আমিন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে 28শে মার্চ থেকে বিভিন্ন ধাপে ত্রাণ এবং চিকিৎসা সামগ্রীর পাশাপাশি 55 সদস্যের উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। এ সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। 885 জনকে চিকিৎসা সেবা দেন চিকিৎসা মেডিকেল দলের সদস্যরা। মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3টি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধারের দায়িত্ব বাংলাদেশকে প্রদান করে, যা বাংলাদেশের উদ্ধারকারী দল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে। বাংলাদেশ চিকিৎসা সহায়তাকারী দল মিয়ানমারের নেপিডো শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। সামরিক ও অসামরিক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মেডিকেল দল তাদের মোতায়েনকালীন সময়ে 17টি জটিল অস্ত্রোপচার সহ সর্বমোট 885 জনকে চিকিৎসা সেবা প্রদান করে। অপরিকল্পিত দ্রুত নগরায়নে নগরে নির্মল বাতাস পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা মোকাবেলায় কেউ কেউ নিজ বাসভবনে ছাদে নিচ্ছেন ছাদ কৃষির উদ্যোগ। ঢাকা কুড়িলের জোয়ার সাহারা এলাকায় 10তলা ভবনের ছাদে এমন কৃষি চর্চায় নেমেছেন শাহরিয়াজ সিরাজি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা কুড়িল বিশ্ব রোড সংলগ্ন জনবসতি এলাকা জোয়ার সাহারা। এখানে 10 তলার উপরে 5000 বর্গফুট আয়তনে পরিকল্পিতভাবে ছাদ কৃষি করেছেন শাহরিয়াজ সিরাজি। সুবিস্তৃত এই ছাদে একদিকে উৎপাদন হচ্ছে নানা রকম ফল আর অন্যদিকে সবজি, আম, পেয়ারা, পেঁপে, কাঁচামরিচ, বড়ই, লেবু, সব কিছুই আছে। শাকসবজি সবই হয়, দাঁড়া শাক, তারপরে লাল শাক, বেগুন, কাঁচামরিচ, হ্যাঁ, এগুলো তো আমাদের আর কিনতে হয় না। কৃষির প্রতি গভীর টান থেকে আধুনিক সুরম্য ভবনেও রাখা হয়েছে দেশি মুরগি আর শৌখিন কবুতর পালনের উদ্যোগ। কবুতর আছে এখানে, দেশি মুরগি পালি ডিম খাওয়ার জন্য আর কি। এমনি মাঝে মাঝে আবার আম্মু বাচ্চাও ওটা থেকে বাচ্চা করে। এমন সবুজ স্বপ্ন শুধু উদ্যোক্তাকেই মানসিক প্রশান্তি দিচ্ছে না, নগরের প্রকৃতি সুরক্ষাতেও রাখছে ভূমিকা। ধোঁয়া ধুলা আর দূষণে যখন দম বন্ধ হয়ে যায় এই নগরে, এক বিন্দু বিশুদ্ধ বাতাসের অভাবে নগরবাসী হয়ে যায় অতিষ্ঠ, তখন এই শাহরিয়াজ সিরাজিদের মতো ছাদ কৃষি উদ্যোক্তারাই সৃষ্টি করেছেন অনন্য অসাধারণ মজিদ। এই ছাদ কৃষিগুলো যদি আমরা সারা বাংলাদেশের শহর অঞ্চলে ছড়িয়ে দিতে পারি, নিঃসন্দেহে শহরের উত্তাপ অনেকটাই কমিয়ে আনা যাবে, শহর হবে আরো অনেক পরিবেশ বান্ধব। জোয়ার সাহারার সিরাজি সাহেবের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ডিসেম্বরে আগেই নির্বাচন করা সম্ভব জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হবে সেগুলো বাস্তবায়ন 1 মাসের বেশি সময় লাগার কথা নয়। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছেন বিএনপির নেতারা। এর আগে নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই এই পরিস্থিতিতে নির্বাচন হলে সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটা বিবেচনাধীন। এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। বর্তমান সময়ে যেই
মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে। এবং আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং সব কি তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই। বাংলাদেশ বিমান বাহিনীর 71 নম্বর স্কোয়াড্রনে স্থাপিত GM-403M আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করা হয়েছে। নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অত্যাধুনিক এই রাডার বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 17 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 69 জন। গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর গাজায় 1630 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 4302 জন। এতে 2023 সালের অক্টোবর থেকে গত 18 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা 51,000-এ পৌঁছেছে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বর্ণিল আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে। বৈরী আবহাওয়া এবং বৃষ্টিস্নাত দুপুরে স্থানীয় সময় 12 এপ্রিল শনিবার রমনা বটমূলের আদলে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের আয়োজক NRB ওয়ার্ল্ড ওয়াইড নামের একটি সংগঠন। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বেভারেজ ব্র্যান্ড মোজোর 19তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে সারা দেশে নানা আয়োজন করা হয়। আকিজ হাউসে বর্ণাঢ্য আয়োজনে ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক অপারেশন সৈয়দ জহুরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মহিদুল ইসলাম, চিফ পাবলিক অফিসার ইমদাদুল হক এবং ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৈয়দ জহুরুল আলম বলেন, ভোক্তাদের ভালোবাসায় মোজো আজ দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। জন্মদিন উদযাপনে রাজধানীর ধানমন্ডি সরোবরে, রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা এবং কনসার্ট ও গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে কেক কেটে উদযাপন করা হয় মোজোর 19তম জন্মদিন। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মোজোর জন্মদিন উদযাপন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও বলল সরকার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বলে বিএনপির মন্তব্য। মার্কিন প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির ভিন্ন ভিন্ন মত। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগস্ট থেকে সেপ্টেম্বর অংশীজনের সাথে সংলাপ। পাঠ্যক্রম 4 বছর করা সহ 6 দফা দাবিতে দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট।
এবং শুল্ক আরোপ নিয়ে আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।